আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো মৌলিক রাশি ও যৌগিক রাশি। তো আমরা এরই ভেতরে জেনেছি যে আমরা পদার্থবিজ্ঞানে যাই পরিমাপ করি তা হলো রাশি, অথবা আমরা পদার্থবিজ্ঞানে পরিমাপ করি রাশি। তো এই রাশি পরিমাপ করে আমরা কি পাই, বা আমরা রাশি কেন পরিমাপ করি? আমরা রাশি পরিমাপ করে আমরা পাই রাশির পরিমাণ, এবং রাশির পরিমাণ পাওয়ার জন্যই আমরা রাশি পরিমাপ করি। ওকে, তো আমরা আরও জেনেছি যে এটা রাশির পরিমাণ প্রকাশ করতে সাধারণভাবে তিনটা জিনিস লাগে। একটা হলো সংখ্যা, একক এবং দিক। আমরা এরই সাথে কিছু রাশির এক্সাম্পল দিয়েছিলাম, যেমন উচ্চতা একটা রাশি, ভর একটা রাশি, ক্ষেত্রফল একটা রাশি, দূরত্ব আরেকটা রাশি। তো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করার জন্য সবার প্রথমে যেই প্রশ্নটা নিয়ে চিন্তা করব সেটা হলো রাশি কয়টা। সহজ উত্তর হলো রাশি অনেকগুলো, কিন্তু অনেকগুলো হলেও আসলে ভয়ের কিছু নেই। কেন নেই সেটা একটু পরেই বুঝবে। তবে তার আগে আমি আরও কিছু এক্সাম্পল দিয়ে দিই জ্ঞানের অন্যান্য শাখা থেকে। যেমন রসায়ন যখন তোমরা পড়বে, তোমরা দেখবে যে মৌলিক পদার্থ আছে 118টা। ওই 118টা মৌলিক পদার্থ সম্পর্কে আলাদা আলাদা জানা খুবই কঠিন কাজ। তখন আমরা কি করি, আমরা ওই মৌলিক পদার্থগুলোকে কিছু পর্যায় এবং কিছু গ্রুপে সাজাই। এভাবে সাজানোটাকে আমরা বলি পর্যায় সারণী, রাইট? তো আমরা যখনই আমাদের কাছে অনেক জ্ঞান থাকে, আমরা সেই জ্ঞানগুলোকে শ্রেণীবিন্যাস করি। তো পর্যায় সারণী কিন্তু একটা শ্রেণীবিন্যাস, মৌলিক পদার্থের শ্রেণীবিন্যাস। একইভাবে তোমরা যদি জীববিজ্ঞান দেখো, জীববিজ্ঞানেও কিন্তু আমরা একই কাজ করি। যে অনেক প্রাণী আছে, অনেক উদ্ভিদ আছে, তো আমরা কি করি, সেসব প্রাণী উদ্ভিদদেরকে বিভিন্ন গোত্র, বর্গ, জগৎ, প্রজাতি ইত্যাদি শ্রেণীতে বিভক্ত করি, রাইট? তো আমরা এখানেও একই কাজ করব। আমাদের রাশি যদিও অনেকগুলো, কিন্তু আমরা এই রাশিগুলোকে মৌলিক রাশি এবং যৌগিক রাশি এভাবে সাজাবো, এবং এভাবে সাজানোর পরে দেখা যাবে আসলে আমাদের আর ভয়ের কিছু থাকবে না। ওকে, তো এরপরে আমরা যে প্রশ্নটা নিয়ে চিন্তা করব সেটা হলো এটা: তোমাকে যদি তোমার কক্ষের মেঝের ক্ষেত্রফল মাপতে বলি তাহলে তুমি কি করবে? তোমাকে যদি তোমার কক্ষের মেঝের ক্ষেত্রফল মাপতে বলি তাহলে তুমি নিশ্চয়ই আগে কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ মাপবে, এরপর দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করবে, রাইট? তো এখন, তো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা একটু খেয়াল করব সেটা হলো, ক্ষেত্রফল হলো এমন একটা রাশি যা পরিমাপ করতে অন্য দুটি রাশি দৈর্ঘ্য ও প্রস্থের সাহায্য নিতে হয় মানে অন্য দুটি রাশি দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নিতে হয়। কিন্তু আবার খেয়াল করো, দৈর্ঘ্য বা প্রস্থ এমন রাশি যা মাপতে অন্য কোনো রাশি মাপতে হয় না। দৈর্ঘ্য মাপতে হলে দৈর্ঘ্যই মাপতে হয়, প্রস্থ মাপতে হলে প্রস্থই মাপতে হয়। ওকে, আমি এবার সামনে যাই। তো এমন কোনো রাশি যা পরিমাপ করতে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, তেমন রাশি হলো নিজ গুণে মৌলিক রাশি। এদেরকে মৌলিক রাশি না ধরে উপায় নেই। যেমন দৈর্ঘ্য। তো একটা ছোট প্রশ্ন পরীক্ষায় হতে আসতে পারে, বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা জরুরি: দৈর্ঘ্য একটি মৌলিক রাশি কেন? দৈর্ঘ্য একটা মৌলিক রাশি কারণ দৈর্ঘ্য মাপতে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না। তো এই দৈর্ঘ্য রাশিটা নিজ গুণেই মৌলিক রাশি। একইভাবে ভর ও সময়, এই দুটো রাশিও নিজ গুণে মৌলিক রাশি। ভর মাপতে অন্য কিছু মাপতে হয় না, ভর মাপতে আমরা সরাসরি ভরই মাপি, এবং সময় মাপতেও আমরা অন্য কিছু মাপতে হয় না, সময় পরিমাপের জন্য আমরা সরাসরি সময়ই মাপি। তো এই যে দৈর্ঘ্য, ভর ও সময়, এই তিনটা হলো নিজ গুণে মৌলিক রাশি। ওকে, তো বিজ্ঞানীরা যেটা করেছেন, এই তিনটি নিজ গুণে মৌলিক রাশি সহ, কোন তিনটি? দৈর্ঘ্য, ভর ও সময়। এই তিনটি নিজ গুণে মৌলিক রাশি সহ মোট 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে বেছে নিয়েছেন, যেগুলোর সংজ্ঞা অন্য রাশি দিয়ে দেওয়া হয় না, এবং অন্য সকল রাশিকে এই 7টি মৌলিক রাশির সাহায্যে সংজ্ঞায়িত করা হয়। তো এইভাবে সকল রাশি কিন্তু শ্রেণীবিন্যাস হয়ে যায়। এই কারণে অনেকগুলো হলেও আমাদের আর ভয় থাকে না। তো নিজ গুণে মৌলিক রাশি তিনটি বাদে বাকি 4টা রাশির কোনোটাই এমন না যে এদেরকে মৌলিক রাশি ধরতেই হতো বা ধরতেই হবে এমন, কিন্তু ধরে নেওয়াটা সুবিধাজনক, তাই আমরা নিজ গুণে মৌলিক রাশি তিনটা বাদেও বাকি 4টা রাশিকে জাস্ট মৌলিক রাশি ধরে নেওয়া সুবিধাজনক বলে আমরা ওই 4টেকেও মৌলিক রাশি হিসেবে ধরে নিয়েছি।
তো তোমাদের সবার জানা থাকা উচিত যে জিনিসটা, পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক রাশি কয়টা ও কী কী? মৌলিক রাশি হলো 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, এবং এই তিনটা হলো দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটা হলো নিজ গুণে মৌলিক রাশি। এবং বাকি যেগুলো আছে তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, বিদ্যুৎ প্রবাহ, এই চারটা হলো নিজ গুণে না, এই চারটা হলো এদেরকে মৌলিক রাশি হিসেবে ধরে নেওয়া সুবিধাজনক, তাই আমরা ধরে নিয়েছি এটা। তো এই কথাটা আমি আরেকবার বলেছি এখানে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবা, তারপর আমি আরেকবার পড়াই। দৈর্ঘ্য, ভর, সময় এরা প্রত্যেকে নিজ গুণে বা সহমহিমায় মৌলিক রাশি। আমি বলি ইনহেরেন্টলি বেস কোয়ান্টিটি, যদি প্লুরালে বলি বেস, ইনহেরেন্টলি বেস কোয়ান্টিটিস। তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা ও বিদ্যুৎ প্রবাহ এদের কেউই এমন না যে এটি স্বগুণে মৌলিক রাশি। এদের প্রত্যেকেই এমন যে এটিকে মৌলিক রাশি হিসেবে ধরে নেওয়া পরিমাপের দিক থেকে বা ব্যবহারিক দিক থেকে সুবিধাজনক। এজন্য আমরা এদেরকে মৌলিক রাশি হিসেবে বেছে নিয়েছি, তাই এরা মৌলিক রাশি। তো এরা নিজ গুণে মৌলিক রাশি না, এরা হলো বেস কোয়ান্টিটি বাই চয়েস, অথবা বেস কোয়ান্টিটি ফর কনভেনিয়েন্স, সুবিধার জন্য। ওকে, এরপর অনেকে জিজ্ঞেস করবা যে প্রস্থ কোত্থেকে এলো। তো প্রস্থ সম্পর্কে এটা তোমরা অলরেডি জানো যে প্রস্থ কিন্তু আসলে একটা দৈর্ঘ্যই, একইভাবে উচ্চতাও কিন্তু একটা দৈর্ঘ্য। এটা নিয়ে তোমরা একটু ভেবে দেখো, একটু ভেবে দেখলেই বুঝবা। আচ্ছা, এরপর হলো মৌলিক রাশি কাকে বলে। তো এখন আমরা কিন্তু মৌলিক রাশির সংজ্ঞা দিতে পারি। যে সকল রাশিকে অন্য কোনো রাশির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় না সে সকল রাশি মৌলিক রাশি। তো সংজ্ঞায়িত করা হয় না, অনেক সময় কেন সংজ্ঞায়িত করা হয় না? কারণ এরা নিজের গুণেই এরা মৌলিক রাশি, এই কারণে এদেরকে সংজ্ঞায়িত করা হয় না। আবার কিছু মৌলিক রাশিকে সংজ্ঞায়িত করা হয় না, কারণ কিছু মৌলিক রাশিকে অন্য রাশির মাধ্যমে সংজ্ঞায়িত না করলে আমাদের জন্য সুবিধা। তো যে কারণেই হোক, নিজ গুণে হোক বা সুবিধাজনক বলে হোক, যে কারণেই হোক, একটা রাশিকে যখন অন্য কোনো রাশির মাধ্যমে আমরা সংজ্ঞায়িত করি না, ওই রাশিটাই মৌলিক রাশি। এরপর আসে তোমার যে যৌগিক রাশি বা লব্ধ রাশি কাকে বলে। বুঝতে পারতেছো, যে সকল রাশিকে এক বা একাধিক এক বা একাধিক মৌলিক রাশির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় সে সকল রাশিকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। এটা, এবং এখানে এই যে এক বললাম, এক কিন্তু ভুলে বলিনি, অবশ্যই যে সকল রাশিকে এক বা একাধিক মৌলিক রাশির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় সে সকল রাশিকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলি আমরা। এরপর ছোট একটা জ্ঞান, যে এই যে ক্ষেত্রফল, কিন্তু এই যে আমরা যে 7টা মৌলিক রাশির কথা পড়লাম, ক্ষেত্রফল কিন্তু এই 7টার ভেতরে নেই, তাই ক্ষেত্রফল একটি যৌগিক রাশি। পরীক্ষায় কোনো প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রফল কেন একটি যৌগিক রাশি। তো এর একটা সম্ভাব্য উত্তর হতে পারে এরকম, যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সাধারণভাবে, অর্থাৎ ক্ষেত্রফল মাপার জন্য দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে হয়। আবার আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষেত্রফল রাশিটার সংজ্ঞা এভাবেই দেওয়া হয় অন্য রাশির মাধ্যমে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু ক্ষেত্রফল রাশিটার সংজ্ঞা অন্য রাশির মাধ্যমে দেওয়া হয়, তাই ক্ষেত্রফল একটা যৌগিক রাশি। ওকে, একই কারণে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থতা ও উচ্চতা বলে আয়তনও কিন্তু একটা যৌগিক রাশি। পরীক্ষায় যদি আসে আয়তন কেন যৌগিক রাশি, একইভাবে লিখতে পারো যে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আয়তন মাপার জন্য দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপতে হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন রাশিটির সংজ্ঞা এইভাবেই অন্য রাশির মাধ্যমে দেওয়া হয়। যেহেতু আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তন রাশিটার সংজ্ঞা এইভাবেই অন্য রাশির মাধ্যমে দেওয়া হয়, তাই আয়তন একটি যৌগিক রাশি। ওকে, তো এই ছিল আমাদের আজকের টপিক। আমরা আমাদের আলোচ্য বিষয় মৌলিক রাশি এবং যৌগিক রাশি। তো মৌলিক রাশি কয়টা? এই 7টা। এই 7টা বাদে যে রাশি, অন্য যে কোনো রাশিই হলো যৌগিক রাশি। ওকে, আমরা এরপরে আরেকটা কনসেপ্টের সাথে পরিচিত হব যে রাশির মাত্রা কি, পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।